একদম আওয়াজ করিস না। আর ওইদিকে দেখ। আমি মাথা ঘুরিয়ে তাকালাম। জ্যোৎস্নার ক্ষীণ আলোয় যেটা আমি দেখলাম তাতে যে কোনো মানুষেরই রক্ত জল হওয়া কোনো কঠিন ব্যাপার নয়। সামনে কুয়োর পাঁচিরের ওপর সাদা কাপড় পরে একটা মেয়ে বসে বসে এক হাত লম্বা জিপটা দিয়ে একটা মৃতদেহের শরীর থেকে রক্ত চেটে চেটে খাচ্ছে। তার চোখের ভেতরের কালো মণিটা অদৃশ্য হয়ে সাদা অংশটা ঘোরাফেরা করছে, আর মাথা থেকে সাদা খোলা চুলের ঝাঁক ফুটিয়ে পড়ছে কুয়োর পাঁচির থেকে মাটিতে। কিছুক্ষণ পরে মেয়েটা একটা ঝাঁপ দিয়ে কুয়োর ভিতর চলে গেল। এই নিশুতি রাতে নিস্তব্ধ জঙ্গলে হাড় হিম করা এই দৃশ্য এর সাক্ষী শুধু আমরা এই দুইজন। আমি ধীরে ধীরে কুয়োর কাছে এগেলাম। বিল্টু আমার সঙ্গ নিল। আমরা দুজনে সেই কুয়োর কাছে আসতেই চমকে গেলাম। জলের কালো রঙের মধ্যে থেকে একটা কুৎসিত মুখের মহিলা তার দিকে হাত বাড়িয়ে ডাকছে। মুখের ভেতর থেকে বেরিয়ে এলো একটা রক্ত জল করার মতো হাসি। নিজের চোখে তখন আমি বিশ্বাস করতে পারছি না। মৃতদেহটা দেখার পর আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা রক্ত প্রবাহ দিকে ছোটাছুটি করতে শুরু করলো। আমার মাথার ভেতর যন্ত্রণা শুরু হয়ে গেল। মৃতদেহটার দিকে একবার ভালো করে দেখলাম। পুরো শরীরটাকে নখের সাহায্যে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ঘাড়ের কাছে একটা বড় ক্ষত, সেখান থেকে এখনো কাঁচা রক্তের ঢল গড়িয়ে পড়ছে কুয়োর পাঁচিরের গা বেয়ে। আর কুয়োর পাঁচিরের ওপর পড়ে আছে ছিন্ন ভিন্ন বিল্টুর দেহ। আমার শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল ভয়ে। ফিরে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোন রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। গ্রামের নাম বকুলপুর গ্রাম। মাধব নামে একটি রাখাল ছেলে। রোজ সে সকালে গরুর দল নিয়ে আসে জঙ্গলে, আর সূর্য যখন পশ্চিমের কোলে ঢলে পড়ে ঠিক তখনই সে গরুর দল নিয়ে ফিরে যায় গ্রামে। কিন্তু আজ তার গরুর দল নিয়ে আসতে বেশ বেলা হয়ে গেছে। জঙ্গলে গাছের এক পাতা থেকে ওপর পাতায় সূর্যের আলো লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর গাছের ডালে বসে থাকা পাখির আওয়াজ ধীরে ধীরে গাছের সাথে ধাক্কা খেতে খেতে মিলিয়ে যাচ্ছে জঙ্গলের গভীর অন্তর্মহলে। জঙ্গলের ভিতর বাতাসের শো শো চিৎকার, নিচে পড়ে থাকা সহস্র শুকনো পাতার খসখস আওয়াজ, আর জঙ্গলে শূন্য নিস্তব্ধতা একটা বেশ গা ছমছম পরিবেশ সৃষ্টি করছে। হঠাৎ মাধবের খেয়াল হলো গরুর দলের মধ্যে একটা কালো রঙের নাদুস নদুস চেহারার বলদ ছিল, কিন্তু সেটা গরুর দলের মধ্যে এখন নেই। তাহলে কি চড়তে চড়তে অন্যদিকে চলে গেছে কি? মাধব প্রশ্নগুলো মনের মধ্যে ভাবতে ভাবতে পুরো জঙ্গল চষে বেড়াতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল একটা কুয়োর কাছে দাঁড়িয়ে আছে। কুয়োর ভিতরে এক দৃষ্টে তাকিয়ে আছে কালো রঙের বলদটা, যেন তার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। তাই সে জলের আশায় অমন করে তাকিয়ে আছে কুয়োর জলে। মাধব যেই বলদটার কাছে যাবে বলে এক পা বাড়িয়েছে, অমনি বিশাল এক লম্ফ দিয়ে বলদটা কুয়োর ভিতর ঝাঁপিয়ে পড়ল। একটা প্রচণ্ড জলের আওয়াজ হয়ে নিমেষেই সেটা শান্ত হয়ে গেল। মাধব দৌড়ে গেল কুয়োটার কাছে। মুখ ঝুঁকিয়ে সে কুয়োর ভিতর তাকালো। কি আশ্চর্য, এত বড় পানিটা নিমেষেই যেন কুয়োর গভীর জলের তলায় তলিয়ে গেছে। কুয়োর জলটা যেন শিকারীর মতো চুপ করে শিকারের আশায় তার শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। একবারও পলক পড়ছে না, আর তাতে না আছে কোনো ছোট ছোট কম্পিত জলের ঢেউ। মাধবেরও যেন সেই বলদটার মতো অবস্থা হলো। শত চেষ্টা করেও সে তার চোখ সরাতে পারল না। কিসের একটা মায়াজালে সে যেন আটকে পড়েছে। হঠাৎ মাধব লক্ষ্য করলো জলের কালো রঙের মধ্যে থেকে একটা কুৎসিত মুখের মহিলা তার দিকে হাত বাড়িয়ে ডাকছে আর বলছে, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমি বাঁচতে চাই। একটু পরেই তার রূপ যেন বদলে গেল। তার চোখে যেন ফুটে উঠল প্রতিশোধের আগুন। মুখের ভেতর থেকে বেরিয়ে এলো একটা রক্ত জল করার মতো হাসি। কিছুক্ষণ পর চারিপাশ নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ জলে কিছু একটা ভারী জিনিস পড়ার আওয়াজ ছাপিয়ে গেল পুরো জঙ্গলটায়। আবার ধীরে ধীরে তা মিলিয়ে গেল জঙ্গলের গভীর অন্তর্মহলে। মন্ডল স্টুডিওর নিবেদন গ্রাম বাংলার ভূতের গল্প। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনবেন লেখক দিব্যেন্দু নন্দীর কলমে কুয়োর ডাকে। এর ঠিক এক মাস পর বিল্টু আর আমি দুজনে রাত জেগে মেঝেতে বসে কতগুলো খাতার উপরে মলাট লাগাচ্ছি। বিল্টু আর আমি দুজনেই বাঁকুড়া পৌরসভার কর্মী। এক সপ্তাহ আগে পুরসভা থেকে খবর এলো
এবারে জনসংখ্যা গণনার কাজের দায়িত্ব নাকি আমাকে আর বিল্টুকে দেওয়া হয়েছে। বাঁকুড়ার আশেপাশে তা প্রায় 10টা গ্রামের জনগণনার ভার আমাদের দেওয়া হয়েছে। তাই রাত জেগেই কাজগুলো এগিয়ে রাখা হচ্ছে, কারণ হাতে আর বেশি সময় নেই। পরশু থেকেই আমাদের গ্রামে গ্রামে ঘোরা শুরু হয়ে যাবে, আর গ্রামের নামের লিস্টও আমাদের হাতে চলে এসেছে। একটা খাতার ওপর মলাট শেষ করে আমি বিল্টুকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা কোন গ্রামে গিয়ে প্রথম কাজ শুরু করবি, কিছু ভাবলি? বিল্টু এক মনে খাতার কাজ করছিল। আমার প্রশ্ন শুনে খাতার কাজ ফেলে তার পায়ের কাছে পড়ে থাকা গ্রামের নামের লিস্টটা মেলে ধরলো। হ্যাঁ, আমার মনে হয় প্রথম বকুল গ্রামে গিয়ে কাজ শুরু করব, কারণ গ্রামটা শুনেছি নাকি বেশ বড়। তা মোটামুটি ধরে নে 90টা ঘর তো হবে, আর বাকি গ্রামগুলো সম্বন্ধে যতদূর জানি অত ঘর হবে না। আর তাছাড়া লিস্টে গ্রামের দূরত্বগুলো লেখা আছে, তাতে বকুল গ্রামটার দূরত্বই সব থেকে বেশি, আর বাকি গ্রামগুলো সেরকম দূরে না। বিল্টুর কথা শেষ হতে আমি বলে উঠলাম, তা কতক্ষণ লাগবে বকুল গ্রামে পৌঁছাতে? বিল্টু আবার বলে উঠল, মোটর সাইকেলে প্রায় 7 ঘন্টার মতো লাগবে। সময় যেন চোখের পলক ফেলতেই পেরিয়ে যাচ্ছে। দেখতে দেখতে আমাদের জনগণনার কর্মসূচির দিন উপস্থিত হলো। আমি আর বল্টু একটা মোটর সাইকেলে দুজনে চেপে সকাল 9টার সময় ঘর থেকে রওনা দিলাম বকুল গ্রামের উদ্দেশ্যে। বিকেল 4:30টার সময় আমি আর বিল্টু পাকা রাস্তা ছেড়ে বাম দিকে একটা কাঁচা রাস্তায় নেমে পড়লাম। মোবাইলের জিপিএস অন ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। কিন্তু সমস্যাটা শুরু হলো যখন আমরা কাঁচা রাস্তা দিয়ে কিছুটা পথ গেলাম। কিছুটা পথ যেতেই মোবাইলের নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল। ভারী সমস্যা হলো। আমি বললাম, এবার কি করে যাবি? বিল্টু বলল, আর বেশি দূর হবে না, রাস্তার লোককে জিজ্ঞাসা করলেই বলে দেবে। আধুনিক প্রযুক্তি এখনো যে এই গ্রামে এসে পৌঁছায়নি তা আমি বেশ বুঝতে পারলাম। কাঁচা রাস্তার দুপাশে শুধু শাল গাছের জঙ্গল, সত্যিই একটা মনোরম পরিবেশ। সূর্যের আবছা আলোয় আর কাঁচা রাস্তার ধুলোমাখা পথে আমরা এগিয়ে চলেছি। জঙ্গলের ভেতরে আলো প্রবেশ না করায় শাল গাছের পাতাগুলোতে কেমন যেন একটা কালচে রং ফুটে উঠেছে। জঙ্গলের ভেতরে অন্ধকার যেন দীর্ঘ প্রতীক্ষার পর তার কালো রঙের চাদরটা মেলে ধরার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রায় 5 কিলোমিটার পথ যাওয়ার পর আমরা একটা গ্রামের মুখে এসে পড়লাম। রাস্তার পাশে একজন বৃদ্ধ লোককে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই বকুলপুর গ্রামটা কত দূর বলতে পারবেন? বৃদ্ধটি তার একটা হাত কম্পিতভাবে সোজা দেখিয়ে বলল, এই রাস্তা ধরে সোজা চলে যাও, গেলে বকুলপুর গ্রাম মিলবে, মিনিট 20 লাগবে। আমি বৃদ্ধটিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। অবশেষে মিনিট 20 পর আমরা একটা গ্রামের মুখে এসে দাঁড়ালাম। গ্রামে ঢুকতেই একটা প্রাইমারি স্কুল দেখতে পেলাম, তাতে লেখা আছে বকুলপুর প্রাথমিক বিদ্যালয়। স্কুলের পাশে কিছু ছেলের দল খেলা করছিল। আমাদেরকে দেখে তারা দৌড়ে এসে ঘিরে ধরলো, বাইকের সব জায়গাগুলোতে হাত বুলাতে লাগলো। আমি তাদের মধ্যে একজন ছেলেকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ভাই, তোদের গ্রামের প্রধানের বাড়িটা কোন দিকে? ছেলেটা ধুলোমাখা হাতের একটা আঙুল বাড়িয়ে দিয়ে বলল, ওই যে প্রথমে যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই। বিল্টু আর আমি দুইজনেই মোটরসাইকেলটা একধারে রেখে পায়ে হেঁটে প্রধানের বাড়ির দিকে চলতে লাগলাম। প্রধানের বাড়ির সামনে এসে যখন দাঁড়ালাম তখন মাথার ওপর চাঁদটা একগাল হাসি মুখ নিয়ে মেঘের তৈরি একটা ছোট্ট ডিঙিতে বসে আছে, আর তার আলোয় মোটামুটি সবই স্পষ্ট দেখা যাচ্ছে। দরজাটাতে দুটো বেশ জোরে টোকা মারলো বিল্টু। ওদিক থেকে একটা ভারী গলায় আওয়াজ ভেসে এলো, কে? আমি বললাম, আমরা বাঁকুড়া পুরসভা থেকে এসেছি জনগণনার জন্যে। একটু পরে কচকচ আওয়াজ করে দরজাটা খুলে গেল। বাড়ির ভেতর থেকে একজন বয়স 50-এর ভদ্রলোক বেরিয়ে এলো। নমস্কার করে বললেন, আজ্ঞে আমার নাম মনোহর ঘোষ, এই গ্রামেরই প্রধান আমি। বিল্টু নমস্কার করে বলল, আমরা জনগণনার জন্য এসেছি বাঁকুড়া পুরসভা থেকে। প্রধানবাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। এই বলে প্রধানবাবু ঘরের ভেতর চলে গেলেন। মিনিট 10 পরে তিনি বাইরে এলেন। বাইরে এসে তিনি একটা চাবির গোছা বাড়ি দিয়ে বললেন, এই নিন, এটা হচ্ছে স্কুলের চাবি। আজ থেকে আপনাদের যতদিন কাজ না শেষ হচ্ছে আপনারা ওইখানেই থাকবেন। এখন স্কুলে গ্রীষ্মের ছুটি পড়েছে, তাই আপনাদের কোনো অসুবিধা হবে না। আর এই নিন, এই ব্যাগটা রাখুন, এতে গোটা 8খানা রুটি আছে আর সবজি আছে। আজ রাতটা কাটান, কালকে কোথাও একটা খাবারের ব্যবস্থা করা যাবে। আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রধানবাবুর কাছ থেকে বিদায় নেব। এমন সময় প্রধানবাবু আবার ডেকে উঠলেন, হ্যাঁ আর একটা কথা, রাতে কোনো কিছুর আওয়াজ পেলে দরজা খুলে বাইরে বেরাবেন না, দিনকাল খুব খারাপ। আপনারা এই গ্রামে নতুন এসেছেন তো, তাই আগে থেকে জানিয়ে রাখা ভালো। আমি কেন বলতে যাচ্ছিলাম, বিল্টু আমাকে থামিয়ে বলল, না না, তা আপনি নিশ্চিত থাকতে পারেন। তারপর প্রধানবাবুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা স্কুলের কাছে এসে উঠলাম। স্কুলের একটা দরজার তালা খুলে আমরা ভেতরে ঢুকে পড়লাম।
ঘর থেকে একটা মাদুর আর বিছানার চাদর এনেছিলাম, তাই মেঝেতে পেতে দিলাম। তারপর রাতের খাবার খেয়ে দরজাটা ভালো করে ভেতর থেকে বন্ধ করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম দুজনে, কারণ কাল থেকেই আবার কাজে লেগে পড়তে হবে। আর সারাদিন এই ধকলে যেন শরীর ক্লান্ত হয়ে পড়েছে। ভোর ভোর উঠে প্রয়োজনীয় কাজ সব সেরে ঠিক সকাল 7টায় আমি আর বিল্টু বেরিয়ে পড়লাম জনগণনার কাজে। গ্রামে ঘরে ঘরে ঘুরতে ঘুরতে দুপুর হয়ে এলো। আমি আর পেরে উঠছিলাম না, এত গরম যে শরীরের ভেতরে সব শক্তি যেন শেষ হয়ে গেছে, চলারও ইচ্ছা হচ্ছে না আর। বিল্টু আমার অবস্থা দেখে বলল, আর একটা ঘর দেখেই ভাই ফিরে যাব। অবশেষে আমরা একটা ছোট্ট মাটির ঘরের কাছে এসে দাঁড়ালাম। খুন্তির আওয়াজ আর রান্নাঘরের চালের পাইপ থেকে ধোঁয়া বের হতে দেখে বুঝতে পারলাম কেউ বুঝি রান্না করছে। বিল্টু হাঁক দিল, বাড়িতে কেউ আছেন? কিছুক্ষণ পরে খুন্তির আওয়াজ থেমে গেল। একজন বছর 40-এর এক মহিলা বাইরে বেরিয়ে এলেন। এসে বললেন, কি দরকার বলো তাড়াতাড়ি, আমার অনেক কাজ বাকি আছে এখনো। আমি এবার বলে উঠলাম, তেমন কিছু নয়, এই আপনাদের ঘরে কজন থাকেন সেসব কিছু স্বল্প তথ্য জানতে এসেছি। আমরা শহর থেকে এসেছি জনগণনার জন্যে। আমার কথা শুনে মহিলাটা চোখের ভেতরটা আবছা হয়ে এলো জলে, কাঁদো কাঁদো গলায় বলল, কি কি হবে বলে? আমার একটি মাত্র সন্তান, সে আর নেই। আমরা একটু অবাক হয়ে গেলাম। পুরো ব্যাপারটি যে কি সেটা ঠিক বুঝতে পারলাম না। বিল্টু হঠাৎ বলে উঠল, কি ব্যাপার বলুন তো, আপনার ছেলের কি হয়েছে? মহিলাটি তার কাপড়ের আঁচল দিয়ে চোখ দুটো মুছে বলল, আমার ছেলে মাধব গ্রামের যত গরু ওই চড়াতে যেত প্রতিদিনের মতো। সেদিনও সে গরু চড়াতে গেছিল, কিন্তু আর ফিরে আসেনি। সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু তার দেহ পর্যন্ত পাইনি আমরা। গ্রামের লোক বলেছে নাকি ওটা ওই কুয়োর রাক্ষসীর কাজ, সব শেষ করে দিল ওই রাক্ষসী। এই বলে কাঁদতে কাঁদতে মহিলাটি ঘরের ভিতর চলে গেল। মহিলাটির কান্নার আওয়াজ যেন আমাদের মনকে বিষাদে পরিপূর্ণ করে তুলল। যতই হোক, সন্তান হারার ব্যথা বলে তো কথা। হঠাৎ চারিদিক থেকে কালো মেঘের দল ছুটে এসে ঢেকে দিল নীল আকাশটাকে। এই বুঝি বৃষ্টি নামলো বলে আমি আর বিল্টু স্কুলের পথে চলা শুরু করলাম। কিছুটা পথ যেতে গ্রামের প্রধানের সাথে দেখা হয়ে গেল। তিনি আমাদের দেখে বললেন, আমি আপনার কাছেই যাচ্ছিলাম মশাই। যাক, ভালোই হলো দেখা হয়ে গেল। আপনাদের দুবেলা খাবার ব্যবস্থা হয়ে গেছে। এই পথ ধরে 7টা ঘর পেরালেই একটা দোকান পাবেন। ওকে আমি সব বলে রেখেছি, ও সব বানিয়ে রাখবে, আপনারা শুধু দোকান থেকে কিনে নেবেন। প্রধানবাবুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা দোকানে গিয়ে খাবার কিনলাম। তারপর হাঁটা দিলাম স্কুলের পথে। স্কুলের উঠোনে যেই পা রেখেছি অমনি ঝমঝম করে বৃষ্টি নামলো। আমি বলে উঠলাম, উহ কি শান্তি। দুপুরে খাবার শেষ করে বিশ্রাম করছি দুজনে। এমন সময় বিল্টু বলে উঠল, মাধব কি সত্যি মারা গেছে? আর মহিলাটা একটা কুয়োর রাক্ষসীর কথা বলছিল না? বিল্টুর কথা শেষ হতেই আমি বিল্টুকে বললাম, আরে ছাড় তো, যত সব মন গড়া কথা। রাক্ষসী ওসব তো রূপকথার গল্পে শুনেছি, তা এখনও কি রাক্ষসীটা রূপকথার গল্প থেকে উড়ে এসে বসেছে নাকি রে? যত সব। আর মাধব যুবক ছেলে, ওই গ্রাম ছেড়ে অন্য কোথায় চলে গেছে হয়তো কাজের তাগিদে। গরু চড়িয়ে আর কতই সে রোজগার করতো। শুনলি না মহিলাটা কি বলল, যে তার দেহটা পর্যন্ত পাওয়া যায়নি, তার মানে ও মরেনি। এসব তর্ক বিতর্ক করতে করতে সন্ধ্যার কালো ছায়া ধীরে ধীরে সমস্ত পরিবেশটাকে গ্রাস করতে লাগলো। বিল্টু বাইরের দিকে একবার তাকিয়ে বলে উঠল, চল রাতের খাবারটা নিয়ে আসা যাক। বৃষ্টি তখনও ঝমঝম শব্দ করে মাটির বুকে নৃত্য করে যাচ্ছে। দোকান থেকে রাতের খাবারটা এনে ভিজে জামা কাপড় চেঞ্জ করলাম দুজনে। রাতের খাবার রুটি আর মাংসটাকে সাজিয়ে রাখলাম মেঝের ওপরে। তারপর রুটিটা যেই মুখে নিতে যাব অমনি দরজায় টোকা পড়ল। আমি উঠে দরজার কাছে যেতেই আবার দুবার টোকার আওয়াজ এলো। আমি বিল্টুর দিকে একবার মুখ ঘোরালাম। বিল্টু খোলার জন্য ইশারা করলো। আমি একবার বলে উঠলাম, কে? কিন্তু দরজার ওই পাশ থেকে কোনো আওয়াজ এলো না, শুধু আগের মতো দুবার টোকার শব্দ কানে এলো। আমি আবার বললাম, নাম না বললে দরজা খুলবো না। ওদিক থেকে একটা নারীর আওয়াজ ভেসে এলো, আমি মালতী। এতক্ষণে আমার বুকের বল এলো মানুষের গলার আওয়াজ পেয়ে। আমি ধীরে ধীরে দরজাটা খুলে ফেললাম। ভারী অদ্ভুত ব্যাপার, দরজার কাছে তো কেউ নেই। এইমাত্র তো কোনো একটা মহিলা টোকা মারছিল দরজায়, কোথায় গেল সে? বৃষ্টি তখন একদম পুরো থেমে গেছে। বিল্টু হাতে একটা টর্চ নিয়ে বেরিয়ে গেল আর বলল, আমি দেখছি, তুই খেনে। আমি তাকে বাধা দেওয়ার আগেই অন্ধকারে বিল্টু মিলিয়ে গেল। বিল্টু এইভাবে অন্ধকারে বেরিয়ে যেতে আমি আর থাকতে পারলাম না। আমিও বেরিয়ে পড়লাম তাকে খোঁজার জন্যে। রাতের অন্ধকারে ছোট্ট একটা টর্চ নিয়ে আমি চললাম বিল্টুকে খুঁজতে। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ,
একটাও ঝিঝি পোকার আওয়াজও নেই। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর সামনে টর্চের ক্ষীণ আলোয় একটা জঙ্গল দেখতে পেলাম। তাতে ব্রহ্মদৈত্যের মতো হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে গাছগুলো। আমি ধীরে ধীরে জঙ্গলটার ভেতরে প্রবেশ করলাম। এই অন্ধকার জঙ্গলে জ্যোৎস্নার মৃদু আলো পড়ে যেন সেই ছোটবেলার রূপকথার কোনো এক পাহাড় ঘেরা জঙ্গলের কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে রাক্ষসরা বন্দি করে রেখেছিল এক অপরূপ সুন্দরী রাজকন্যাকে। পায়ের চাপে শুকনো পাতার খচখচ আওয়াজে মাঝে মাঝে মনের ভিতর সমুদ্রের তীরে বালির ওপর মৃদু আজরে পড়া ঢেউয়ের মতো একটা ভয় আজরে পড়ল বারবার আমার মনে। আমি টর্চটার হাতলটা এবার একটু আগের থেকে শক্ত করে ধরলাম। তারপর ধীরে ধীরে দু চোখ যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। হঠাৎ আমার কাঁধের কাছে কতকগুলো বরফের থেকে বেশি ঠান্ডা আঙুলের চাপ পড়ল। আমার তো প্রাণ পাখি বুঝে এই খাঁচা ছাড়লো অবস্থা। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে পেছনে ঘুরে তাকালাম, দেখি বিল্টু। আমি বুকের মধ্যে যেন সহস্র হাতির বল পেলাম। আমি কিছু বলতে যাচ্ছিলাম, হঠাৎ বিল্টু আমার মুখটা চেপে ধরলো আর ফিসফিস করে বলল, একদম আওয়াজ করিস না, আর ওই দিকে দেখ, বলে একটা আঙুল বাড়িয়ে দিল সামনের দিকে। আমি মাথা ঘুরিয়ে বিল্টুর আঙুলের দিক বরাবর তাকালাম। জ্যোৎস্নার ক্ষীণ আলোয় যেটা আমি দেখলাম তাতে আমি কেন, যে কোনো মানুষেরই রক্ত জল হওয়া কোনো কঠিন ব্যাপার নয়। সামনে কিছুটা দূরে একটা কুয়োর প্রাচীরের ওপর একটা সাদা কাপড় পরে একটা মেয়ে বসে বসে তার এক হাত লম্বা মুখের থেকে বেরানো জিভটা দিয়ে একটা মৃতদেহের শরীর থেকে রক্ত চেটে চেটে খাচ্ছে। আর তার চোখের ভেতরের কালো মণিটা কোথায় যেন অদৃশ্য হয়ে শুধু সাদা অংশটা খালি ঘোরাফেরা করছে। আর মাথা থেকে সাদা খোলা চুলের ঝাঁক লুটিয়ে পড়ছে কুয়োর প্রাচীর থেকে মাটিতে। তার মুখটা এতটাই কুৎসিত যে সেটা কি করে প্রকাশ করব তার ভাষা নেই আমার কাছে। মনে হলো যেন তার মুখের ওপর কেউ কোনো গরম তরল জিনিস ছুঁড়ে দিয়েছিল, তাতেই তার মুখটা জ্বলে পুড়ে এইরকম বিভৎস হয়ে গেছে। কিছুক্ষণ পরে মেয়েটা একটা ঝাঁপ দিয়ে কুয়োর ভিতর চলে গেল। এই নিশুতি রাতে নিস্তব্ধ জঙ্গলে হাড় হিম করা এই দৃশ্য এর সাক্ষী শুধু আমরা এই দুইজন। আমি ধীরে ধীরে কুয়োর কাছে এগেলাম। বিল্টুও আমার সঙ্গ নিল। আমরা দুজনে সেই কুয়োর কাছে আসতেই চমকে গেলাম। নিজের চোখে তখন আমি বিশ্বাস করতে পারছি না। মৃতদেহটা দেখার পর আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা রক্তপ্রবাহ উল্টো দিকে ছোটাছুটি করতে শুরু করলো। আমার মাথার ভেতর যন্ত্রণা শুরু হয়ে গেল। মনে হচ্ছে যেন শত শত পিঁপড়ের দল আমার ব্রেনের থেকে কিছু একটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। মৃতদেহটার দিকে একবার ভালো করে দেখলাম। পুরো শরীরটাকে নখের সাহায্যে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ঘাড়ের কাছে একটা বড় ক্ষত, সেখান থেকে এখনো কাঁচা রক্তের ঢল গড়িয়ে পড়ছে কুয়োর প্রাচীরের গা বেয়ে। আর কুয়োর প্রাচীরের ওপর পড়ে আছে ছিন্ন ভিন্ন বিল্টুর দেহ। আমার শরীরের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল ভয়ে। তাহলে এতক্ষণ বিল্টু তো আমার সাথেই ছিল। একবার পিছন ফিরে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। হঠাৎ এমন সময় কুয়োর ভিতর থেকে একটা রক্ত জল করা মেয়ের হাসি ভেসে এলো। আমার এবার হৃৎপিণ্ড বন্ধ হবার উপক্রম হলো। আমি বাঁচাও বাঁচাও বলে জোরে চিৎকার করতে লাগলাম, কিন্তু গলার আওয়াজ যেন গলাতেই মিলিয়ে গেল। কিছু উপায় না দেখে আমি দিশাহীনভাবে ছুটতে লাগলাম। প্রাণ বাঁচানোর আশায় আমি আমার সর্বশক্তি দিয়ে ছুটতে লাগলাম। কিছুক্ষণ পা চালাতেই জঙ্গল শেষ করে প্রাইমারি স্কুলের কাছে এসে উপস্থিত হলাম। তারপর গ্রামের রাস্তা ধরে সোজা ছুটে চললাম আবার। অবশেষে গ্রামের প্রধানের বাড়ির দরজার কাছে এসে সজোরে হাত দিয়ে আঘাত করলাম দরজার ওপর। তারপরেই আমার শরীরটা ঢলে পড়ল গ্রামের প্রধানের দরজাতে। আমি জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন সকাল হয়ে গেছে। আমি একটা বিছানার উপর শুয়ে আছি। পাশে একটা চেয়ারে প্রধানবাবু বসে আছেন। আমার জ্ঞান ফিরতেই প্রধানবাবুকে সমস্ত ঘটনা খুলে বললাম। প্রধানবাবু বললেন, এ যাত্রায় খুব বাঁচা বেঁচে গেছেন। তিনি আরও বললেন, আমি আপনাদের তো আগেই বারণ করেছিলাম যে রাতে কেউ ডাকলে দরজা খুলে বাইরে বেরাবেন না। এই গ্রামের নিয়মই আছে যে রাত হলে দরজা বন্ধ একেবারে। আমি আগেই সাবধান করে দিয়েছিলাম। আমি এবার কৌতূহলের চোখে প্রধানবাবুকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আচ্ছা ওই মেয়েটা কে ছিল? প্রধানবাবু একটু চুপ করে বললেন, আজ থেকে প্রায় 12 বছর আগেকার কথা। এই গ্রামে তখন একটা বিধবা বৃদ্ধা থাকতেন।
গ্রামের লোকে বলতো সে নাকি কিসব অপদেবতার পুজো করত, আর তাই দিয়েই মানুষের অনিষ্ট করত। নিজের স্বামী আর ছেলেকেও সে নিজেই নাকি মেরেছে। বিদ্যার নাম ছিল মালতী। গ্রামের সবাই ওকে মালতী ডাইনিই বলতো। তো গ্রামে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন এক অমাবস্যার রাতে গ্রামের এক 5 বছরের শিশুকে সে গ্রামের এক ঘর থেকে চুরি করে নিয়ে যায়। তার উদ্দেশ্য ছিল তাকে তার অপদেবতার কাছে বলি দেবে। গ্রামের মধ্যে ব্যাপারটা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়ে যায়। অবশেষে ওই জঙ্গলের কুয়োর কাছে মালতী ডাইনিকে খুঁজে পাওয়া যায়, আর সেই ছেলেটাকেও। তবে তখনও পর্যন্ত ছেলেটার কোনো ক্ষতি করতে পারেনি সে। ক্ষিপ্ত গ্রামের লোক মালতী ডাইনিকে প্রচণ্ড মারধর করে তারপর তার শরীরে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে দেয়। আগুনের থেকে নিজেকে বাঁচানোর জন্য সে সঙ্গে সঙ্গে কুয়োতে ঝাঁপ দেয়, আর তারপরে কুয়োতে ডুবে মারা যায়। তারপর থেকে সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ 6 মাস আগে থেকে আবার গ্রামে নানান ঘটনা ঘটতে শুরু হয়। গ্রামের লোকেরা বলা বলি করে নাকি মালতী ডাইনি সেই অপদেবতার আশীর্বাদে আবার ফিরে এসেছে, আর তার অভিশপ্ত আত্মা নাকি এখন শুধু রক্ত চায়। অনেক সাধু তান্ত্রিক এসেও কিছু করতে পারেনি। তাই দিন থাকতে থাকতেই সব কাজকর্ম সেরে রাতের দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়ে সবাই। কেউ আর রাতে বেরোয় না। প্রধানবাবুর কাছ থেকে সব কিছু শোনার পর আমি সেই দিনই গ্রাম ছেড়ে ঘরে চলে আসি। আর এক মুহূর্ত সেখানে থাকতে মন চাইছিল না। এখন তো সব কিছু ঠিকই আছে, কিন্তু বিল্টুর জন্য মনটা একবার করে কেঁদে ওঠে। বেচারা নিজের জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে। সেদিন অমাবস্যার রাত, আমি ঘরে শুয়ে পড়েছি। ঘড়ির কাঁটায় তখন ঠিক 11টা। এমন সময় হঠাৎ দরজায় দুখানা টকটক করে টোকা পড়ল। আমি জিজ্ঞাসা করলাম কে। ওপাশ থেকে একটা কর্কশ গলায় মেয়ের হাসির আওয়াজ ভেসে এলো। তারপর বলল, আমি মালতী। এতক্ষণ শুনছিলেন কুয়োর ডাকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই। দেখা হচ্ছে আরও একটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।